আমরা যে আমাদের চারপাশের সবকিছু দেখছি এটা কিভাবে সম্ভব হচ্ছে? এর পুরো কৃতিত্বটাই কিন্তু আলোর। তো এই আলো জিনিসটা আসলে কি? চলুন একদমই গোড়ার প্রশ্নটা দিয়েই আজকের আলোচনাটা শুরু করা যাক। যে কোনো জিনিস আমরা দেখতে পাই দুটো কারণে। এক, হয় সেই জিনিসটা নিজেই আলো ছড়াচ্ছে, অথবা দুই, অন্য কোথাও থেকে আসা আলো সেটার উপর পড়ে আমাদের চোখে ফিরে আসছে। একদম সহজ, তাই না? আমাদের পুরো দেখাটাই কিন্তু এই সহজ ধারণার উপর দাঁড়িয়ে আছে। তো এই যে বললাম কিছু জিনিস নিজে আলো দেয় আর কিছু দেয় না, এদেরকে আমরা বলি দীপ্তমান আর নিষ্প্রভ বস্তু। যেমন ধরুন সূর্য বা একটা জ্বলন্ত বাল্ব, এগুলো দীপ্তমান কারণ এদের নিজের আলো আছে। কিন্তু চাঁদের কিন্তু নিজের কোনো আলো নেই। তাহলে চাঁদকে এত উজ্জ্বল দেখায় কেন? কারণ চাঁদ সূর্যের আলোটাকেই আয়নার মতো আমাদের দিকে প্রতিফলিত করে। ঠিক এই কারণেই চাঁদকে আমরা এত উজ্জ্বল দেখি। আচ্ছা, আলোকে বোঝার জন্য বিজ্ঞানীরা প্রথম দিকে একটা খুব সহজ মডেল ব্যবহার করতেন। তারা ভাবতেন আলো হলো একটা সরল রেখা, যেটাকে বলে আলোক রশ্মি, সোজা পথে চলে। আলোর এই দিকটাকে যখন আমরা পড়ি তখন তাকে বলা হয় জ্যামিতিক আলোক বিজ্ঞান বা জিওমেট্রিক্যাল অপটিক্স। আর এই সরল রৈখিক ধারণাটা কিন্তু দারুণ কাজের। ধরুন চশমার লেন্স কিভাবে কাজ করে বা আয়নায় কেন আমরা নিজেদের দেখতে পাই, এই সব কিছুর ব্যাখ্যা কিন্তু এই মডেলটা দিয়েই খুব সহজে করা যায়। আলো সোজা চলে, আবার কোনো কিছুর ওপর পড়লে বেঁকেও যেতে পারে। আলোর এই বেঁকে যাওয়ার ঘটনাটাকেই বলে প্রতিসরণ। এখানে দেখুন, আলো যখন একটা ঘন মাধ্যম যেমন জল থেকে বেরিয়ে একটা হালকা মাধ্যমে মানে বাতাসে আসছে, তখন সে কিন্তু সোজা যাচ্ছে না, অবিলম্ব থেকে একটু দূরে সরে যাচ্ছে। এই সামান্য বেঁকে যাওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর পরের ধাপগুলো এটার ওপরই নির্ভর করছে। এখন আলোকরশ্মিটাকে যদি আরেকটু বাঁকা করে ফেলা হয়, তাহলে একটা সময় আসে যখন রশ্মিটা আর বাতাসেই যেতে পারে না। ঠিক দুটো মাধ্যমের মাঝখানের তলটা ঘেঁষে বেরিয়ে যায়। এই বিশেষ কোণটাকে বলা হয় সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এটাই হলো বলতে পারেন একটা টিপিং পয়েন্ট। আর যদি কোণটা এই সংকট কোণের থেকেও বেশি হয়ে যায়, তখন কি হবে? তখন আলো আর বেরোতেই পারবে না, সে পুরোপুরি ওই ঘন মাধ্যমের ভেতরেই আটকা পড়ে যাবে, ঠিক যেন একটা অদৃশ্য আয়নায় ধাক্কা খেয়ে ফিরে আসছে। আর এই অসাধারণ ঘটনাটারই নাম হল পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে আমরা আসলে একটা নিখুঁত আয়না তৈরি করতে পারি, যেখানে আলোর এক ফোঁটাও নষ্ট হয় না, পুরো আলোটাই প্রতিফলিত হয়ে ফিরে আসে। ভাবা যায়? তো এই যে আলো আটকে ফেলার একটা দারুণ কৌশল আমরা দেখলাম, এটা কি শুধু বইয়ের পাতাতেই সীমাবদ্ধ? একদমই না। চলুন দেখি এই সহজ নীতিটা কিভাবে আমাদের আজকের দুনিয়ার একটা অন্যতম সেরা প্রযুক্তির জন্ম দিয়েছে। এই প্রযুক্তিটা হলো অপটিক্যাল ফাইবার। এর গঠনটা খুব ইন্টারেস্টিং। একেবারে কেন্দ্রে যে অংশটা থাকে তাকে বলে কোর, আর তার চারপাশে থাকে ক্ল্যাডিং নামের আরেকটা স্তর। মূল ব্যাপারটা হলো কোরের প্রতিসরণাঙ্ক ক্ল্যাডিংয়ের চেয়ে বেশি। সহজ কথায়, কোর হলো ঘন মাধ্যম আর ক্ল্যাডিং হলো হালকা মাধ্যম। আর এই কোর আর ক্ল্যাডিংয়ের কারণেই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। আলো একবার কোরের ভেতর ঢুকলে আর বেরোতে পারে না। ভেতরের দেয়ালে ধাক্কা খেতে খেতে জিগজ্যাগ পথে এগিয়ে যায়। আর এভাবেই কিন্তু আমাদের ইন্টারনেট চলে। আমাদের ডেটা মানে তথ্য এই আলোর সিগন্যাল হয়েই হাজার হাজার কিলোমিটার পাড়ি দেয় চোখের পলকে। তাহলে আমরা কেন সাধারণ তারের বদলে ফাইবার ব্যবহার করি? প্রথমত, এর ব্যান্ডউইথ অনেক বেশি, মানে একসাথে অনেক বেশি ডেটা পাঠানো যায়। দ্বিতীয়ত, অনেক দূরে গেলেও সিগন্যাল নষ্ট হয় না। এটা অনেক বেশি নিরাপদ, হ্যাক করা প্রায় অসম্ভব, আর বাইরের কোনো ইলেকট্রিক্যাল বা ম্যাগনেটিক সিগন্যাল একে প্রভাবিত করতে পারে না। সব মিলিয়ে এক কথায় অসাধারণ। তাহলে আমরা ধরেই নিতেই পারি যে আলো একটা সরল রেখা বরাবর চলা কণার মতো, তাই তো? কিন্তু এখানেই গল্পে একটা বড় টুইস্ট আছে। আলোকে শুধু একটা রশ্মি হিসেবে ভাবলে সবকিছুর ব্যাখ্যা মেলে না। আলোর কিন্তু আরেকটা চেহারাও আছে। এতক্ষণ আমরা আলোকে একটা কণার স্রোত বা রশ্মি হিসেবে দেখছিলাম। এবার চলুন আলোকে একটা তরঙ্গ বা ঢেউ হিসেবে দেখি। আর এটা করতে গেলেই আলোর একটা একেবারে অন্যরকম চরিত্র আমাদের সামনে চলে আসবে। আচ্ছা, পুকুরের জলে দুটো ঢেউ যখন একসাথে মেশে তখন কি হয়? কখনো ঢেউটা আরও বড় হয়ে যায়, আবার কখনো একে অপরকে মিলিয়ে দিয়ে শান্ত হয়ে যায়, তাই না? আলোর তরঙ্গের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটে। এই ঘটনাটাকেই বলে ব্যতিচার বা ইন্টারফিয়ারেন্স। যখন দুটো আলোর ঢেউয়ের চূড়া একসাথে মিলে যায়, তখন তারা একে অপরকে আরও শক্তিশালী করে তোলে, আর জায়গাটা আরও উজ্জ্বল হয়ে ওঠে। এটাকে বলে গঠনমূলক ব্যতিচার। আর যখন একটার চূড়ার সাথে অন্যটার নিচু অংশটা মিলে যায়, তখন তারা একে অপরকে বাতিল করে দেয়। ফলাফল অন্ধকার।
এটাকে বলে ধ্বংসাত্মক ব্যতিচার। ভাবুন তো, আলো আর আলো মিলে অন্ধকার তৈরি হচ্ছে। কিন্তু এই যে বলছি আলো আর আলো মিলে অন্ধকার তৈরি হয়, এটা কি বাস্তবে দেখা সম্ভব? যদি আলো সত্যি তরঙ্গ হয় তাহলে তো এর প্রমাণও থাকার কথা। আর হ্যাঁ, এর পক্ষে দুর্দান্ত প্রমাণও আছে। এর সবচেয়ে বিখ্যাত প্রমাণ হল ইয়াংয়ের ডাবল স্লেট এক্সপেরিমেন্ট। এখানে একটা উৎস থেকে আসা আলোকে দুটো খুব সরু ছিদ্রের মধ্যে দিয়ে পাঠানো হয়। এরপর পর্দার উপর যা দেখা যায় তা অবাক করার মতো। পর্দার উপর শুধু দুটো উজ্জ্বল রেখা নয়, বরং পরপর অনেকগুলো উজ্জ্বল আর অন্ধকার ডোরাকাটা দাগ তৈরি হয়। আলো যদি সোজাসুজি চলা কণা হতো তাহলে এটা কখনোই সম্ভব ছিল না। এই নকশাটা তৈরি হয় কারণ ওই দুটো ছিদ্র থেকে বের হওয়া নতুন দুটো তরঙ্গ একে অপরের সাথে ব্যতিচার ঘটায়। এই একই ব্যতিচারের আরও একটা চমৎকার উদাহরণ হল নিউটনস রিং। এখানে দুটো কাঁচের পাতের মধ্যে খুব সামান্য ফাঁক রাখা হয়। সেখান থেকে আলো প্রতিফলিত হয়ে যখন ব্যতিচার ঘটায় তখন এমন সুন্দর গোল গোল রিং বা বলয় তৈরি হয়, পর পর উজ্জ্বল আর অন্ধকার রিং। এটাও আলোর তরঙ্গ ধর্মের একটা অকাট্য প্রমাণ। তাহলে আমরা একটা অদ্ভুত জায়গায় এসে দাঁড়ালাম। একদিকে অপটিক্যাল ফাইবারের মতো প্রযুক্তিতে আলো কণার মতো আচরণ করছে, সোজা পথে চলছে। আবার ডাবল স্লিট এক্সপেরিমেন্টের মতো পরীক্ষায় আলো তরঙ্গের মতো আচরণ করছে। তাহলে আলো আসলে কি, কণা নাকি তরঙ্গ, কোনটা ঠিক? এই ধাঁধার উত্তরটা চিরায়ত পদার্থবিদ্যা দিতে পারেনি। এর উত্তর এলো বিজ্ঞানের এক নতুন দিগন্ত থেকে, কোয়ান্টাম মেকানিক্স। ম্যাক্স প্লাঙ্ক প্রথম বললেন যে আলোর শক্তি আসলে বিচ্ছিন্ন প্যাকেটের মতো আসে, যার নাম কোয়ান্টা। আর এই কোয়ান্টার মধ্যে কণা আর তরঙ্গ দুটোরই ধর্ম লুকিয়ে আছে। মানে আলো একই সাথে কণা এবং তরঙ্গ। এই অবিশ্বাস্য ধারণাটাকেই বলা হয় ওয়েভ পার্টিকল ডুয়ালিটি, আর এটা বিজ্ঞান সম্পর্কে আমাদের বোঝাপড়াকেই আমূল বদলে দিয়েছে। তাহলে আলো কি কণা নাকি তরঙ্গ নাকি দুটোই? একটা সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করে আমরা বিজ্ঞানের সবচেয়ে বড় রহস্যগুলোর একটার সামনে এসে দাঁড়িয়েছি। আলোর এই অদ্ভুত দ্বৈত চরিত্র আমাদের শুধু আলোকেই নয়, বরং এই মহাবিশ্বের বাস্তবতাকে নতুন করে বুঝতে শিখিয়েছে। আর এই রহস্যের খোঁজ আজ চলছে।